আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা সাধারণত আসলে বলা হয়ে ওঠে না। সেটা হচ্ছে গর্ভকালীন জন্ডিস। সাধারণত জন্ডিস অনেক ধরনের হতে পারে। কিছু জন্ডিস গর্ভকালীন জটিলতার কারণে সৃষ্টি হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ জনিত জটিলতা, প্রিএক্লাম্পসিয়া অথবা অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগন্যান্সি আমরা বলি। আর সাধারণভাবে যদি আমরা চিন্তা করি যে হেপাটাইটিস ভাইরাস আছে, অর্থাৎ ভাইরাস দ্বারা যে লিভারে প্রদাহ হয় সেটা হচ্ছে যে হেপাটাইটিস। সেটা কি ধরনের হতে পারে? আমরা জানি সাধারণত 5 ধরনের ভাইরাস রয়েছে: হেপাটাইটিস এ, বি, সি, হেপাটাইটিস ই। তো সাধারণত দেখা যাচ্ছে যে যদি মা আক্রান্ত হন হেপাটাইটিস এ দ্বারা, তাহলে একটু প্রদাহ হতে পারে, তার দুর্বল লাগতে পারে, বমি হতে পারে, প্রস্রাবের রং হলুদ হতে পারে। আবার দেখা যাচ্ছে যে যদি ই দ্বারা আক্রান্ত হয়, তাহলেও কিন্তু একই সমস্যাগুলো দেখা যেতে পারে। এই দুটো যে প্রক্রিয়ায় মা আক্রান্ত হন সেটাকে আমরা বলি ফিকো ওরাল রুট, অর্থাৎ খাবার থেকে হতে পারে যে খাবারটা আনহাইজেনিক বা পরিশুদ্ধ না, অথবা আমরা যদি নিজেরা হাত পরিষ্কার করে কোনো জিনিস মুখে দেই, রান্না বান্নার ক্ষেত্রে যদি আমরা হাইজেনিক বা পরিচ্ছন্নতা মেনটেন না করি, তাহলে সাধারণত এই দুটো ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। তবে কিছু কিছু সমীক্ষায় দেখা গেছে কিছু রক্ত সঞ্চালন বা সেক্সুয়াল কোনো প্রবলেমও দেখা যেতে পারে। আর যেটা সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে গর্ভকালীন সময়ে যদি কেউ ই ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে আমরা জন্ডিস বলছি, কিছু প্রাদুর্ভাব বলছি, কিছু সিমটম বলছি, এটা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। কিরকম চলে যেতে পারে? এইটাতে মায়ের আমরা বলি অ্যাকিউট ফালমিনেটিং হেপাটিক ফেলিওর, অর্থাৎ মায়ের লিভার ফেলিওর হতে পারে, মা অসুস্থ বেশি বোধ করতে পারে, এমনকি মাকে দেখা যাচ্ছে আইসিইউতে নিতে হতে পারে যদি এটা প্রাথমিক অবস্থায় কন্ট্রোল না করা যায়। আর আরেকটা যেটা সবচেয়ে কমন আমাদের দেশে বলা হয় যে সারা বিশ্বে একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যে 270 মিলিয়ন মতো লোক এই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয় এবং প্রতি বছর 9 লাখ লোক এতে মারা যায়। আর গর্ভকালীন মাদের যে হারটা সেটা রয়েছে 3 থেকে 4%। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এটাকে ডায়াগনোসিস করব? যদি গর্ভকালীন সময়ে কোনো মা দেখা যাচ্ছে যে নরমাল এমনি কিন্তু বমি বোধ করতে পারে, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি বমি করে, অথবা তার শরীর খুবই দুর্বল বোধ করে, দেখা যাচ্ছে যে গায়ে প্রচন্ড চুলকানি হচ্ছে, চোখ হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ হয়ে গেছে, অনেক সময় বমিতে রক্তও আসতে পারে, পায়খানার রংটাও পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটি মা যখন গর্ভ ধারণ করবেন, আমরা যদি প্রতিরোধের জায়গাটা চিন্তা করি, তাহলে প্রথম 3 মাস আমরা যেটাকে বুকিং ভিজিট বলি, তখনই বেসিক কিছু টেস্ট আমরা করি, যেমন রক্তের যে টেস্ট আমরা সিবিসি বলি, বা ডায়াবেটিস আছে কিনা, আরবিএস, সেই সাথে জন্ডিসের জীবাণু আছে কিনা বা বি ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা এটা দেখার জন্য কিন্তু আমরা হেপাটাইটিস বি এর জন্য যেটা বলি HBsAg, এই টেস্টটা সাধারণত আমরা করে থাকি। তো এখন কোনো মা যদি এই HBsAg পজিটিভ হন, তার ক্ষেত্রে পরবর্তী করণীয়টা কি? পরবর্তী করণীয় হচ্ছে ওই মাকে আমাদের হেপাটাইটিস ই অ্যান্টিজেন টেস্ট করতে হবে এবং সাথে ভাইরাল লোড বলি, অর্থাৎ কি পরিমাণ ভাইরাস দ্বারা আক্রান্ত মা। এটা কেন করা হয়? এই যে ই অ্যান্টিজেন নামক যে রক্তের একটা পরীক্ষা এবং লোড, এটা দিয়ে আমরা চিন্তা করি মায়ের থেকে বাচ্চা আক্রান্ত হচ্ছে হওয়ার ঝুঁকিটা কতটুকু। তো যদি আমরা দেখি যে এই যে লোডটা অনেক বেশি, বলা হয় সাধারণত 2 লাখের বেশি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে আমাদের একটা ট্রিটমেন্টের, অ্যান্টিভাইরাল, অর্থাৎ ভাইরাসের বিপক্ষে যেটা কাজ করে, টেনোফোবিন নামে সাধারণত একটা ওষুধ দেওয়া হয় এবং সাধারণত 28 সপ্তাহ, অর্থাৎ গর্ভকালীন 28 সপ্তাহ থেকে এটা শুরু করতে হয় এবং ডেলিভারির 12 সপ্তাহ পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে হয়। আর সাথে সাথে তো মা এবং বাচ্চার আমরা যে রুটিন ফলো আপ করি, রক্তের টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, বাচ্চা গ্রোথ। কেন আমাদের ফলো আপটা জরুরি? কারণ এটা যদি ঠিক মতো ট্রিটমেন্ট না হয়, দেখা যাচ্ছে যে সময়ের আগে ডেলিভারি হতে পারে, সময়ের আগে পানি ভেঙে যেতে পারে এবং বাচ্চা কম ওজনের হতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে এই যে আমরা বলি এমটিসিটি, অর্থাৎ মায়ের থেকে বাচ্চার ট্রান্সমিশনটা আসলে প্রথম ভাগে যদি হয় কম হয়, ডেলিভারির সময় অর্থাৎ গর্ভের শেষ ভাগে বা লাস্ট ট্রাইমেস্টারে যদি হয়, তাহলে ঝুঁকিটা বেশি থাকে। এবং বাচ্চারও যাতে সমস্যা বা এই HBsAg না ট্রান্সমিট হতে পারে, সেজন্য কি করা হয়? গর্ভের পরপরই 12 ঘন্টার মধ্যে বাচ্চাকেও এই যে হেপাটাইটিসের টিকা দেওয়া যেতে পারে এবং একই সাথে দেওয়া যেতে পারে না, দিতে হবে একই সাথে হেপাটাইটিস ইমিউনোগ্লোবিউলিন, দুটোই কিন্তু বাচ্চাকে দেয়া হয়। এবং রুটিন পরবর্তী ভ্যাকসিন যে শিডিউল যেটা আছে সেটাকে আমরা চলে যাই।
সুতরাং আমরা সবাই সচেতন থাকি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি খাদ্যাভ্যাসের দিক থেকে, এবং রুটিন চেক আপ গুলো যেগুলো গর্ভকালীন সময় করানো দরকার আমাদের মারা যেন সেগুলো করেন। আর এবারের অর্থাৎ 2026 সালের হেপাটাইটিস দিবস, ওয়ার্ল্ড হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। অর্থাৎ এই যে হেপাটাইটিস, সেটা সংক্রমণকে প্রতিরোধ করা, এটাকে ভেঙে ফেলা, এটার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলে এবং রোগীকে সচেতন করে তোলাই হচ্ছে এই দিবসের প্রতিপাদ্য বিষয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।